ওয়েলকাম টু ফিজিক্স ক্লাস। আমার চ্যানেলে এখনও অবধি যে ভিডিওগুলো তোমরা পেয়েছো সেখানে দেখেছো যে ছায়া প্রকাশনীর বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সেখানে করে দেওয়া রয়েছে। এরকম 3টে চ্যাপ্টারের অঙ্ক সেট 1 সেট 2 করে করে আমি দিতে শুরু করেছি। জাস্ট 1 মাস হলো এই চ্যানেলটা শুরু হয়েছে। তো এবার থেকে যেটা আমি ভাবলাম যে এই চ্যানেলটা যেমন চলছে সেখানে এবার একটু একটু করে আমি পড়ানো শুরু করব ক্লাস 12-এর ফিজিক্স। তো আশা করি তোমরাও রেডি আছো। তোমাদের পড়াশোনা হয়তো শুরু হয়ে গেছে ক্লাস 12-এর। তো তাহলেও আমি একদম ক্লাস 12-এর শুরু থেকে আরম্ভ করে আস্তে আস্তে লেকচারগুলো দেওয়া শুরু করব। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো, আমি শান্তনু স্যার আজকে তোমাদের ফিজিক্স ক্লাস শুরু করছি। তো আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে ফিজিক্স ক্লাসে সেখানে কিভাবে শুরু হচ্ছে সেটাই আমরা আসি প্রথমে। তো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। আমাদের ক্লাস 12-এ যেভাবে শুরু করানো হয় সেখানে ইলেকট্রোস্ট্যাটিক দিয়ে শুরু হয় এবং তারপরে আস্তে আস্তে ম্যাগনেটোস্ট্যাটিক আমরা পড়বো, অপটিক্স পড়বো, মডার্ন ফিজিক্স পড়বো, এইভাবে জিনিসগুলো এগোবে। তো ইলেকট্রোস্ট্যাটিক এই বিষয়টা দিয়েই আমাদের ফিজিক্স ক্লাসের প্রথম লেকচার শুরু হচ্ছে। তো ইলেকট্রোস্ট্যাট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে যেখানে ইলেকট্রো বা ইলেকট্রন স্ট্যাটিক অবস্থাতে রয়েছে। স্ট্যাটিক মানে কি? যে স্থির থাকে এমন কিছু। আর ইলেকট্রো বা ইলেকট্রন যে জিনিসটা সেটা মানে আমরা যেটা বুঝি সিম্পল একটা চার্জ বা আধান, যেটাকে তোমরা বাংলাতে বলো। তো কোনো আধান যখন কোনো একটা কিউ সে যখন অ্যাট রেস্টে রয়েছে, স্থির অবস্থায় রয়েছে, তো তার ফলে সে যা যা ধর্ম পালন করে বা তার জন্যে আমাদের পরিবেশে যা যা এফেক্ট আমরা পাই সেগুলো মূলত ইলেকট্রোস্ট্যাটিক সেখানে পড়ানো হবে। তো এখানে মেনলি আমরা 3টে চ্যাপ্টার পড়বো বা কোনো কোনো বইতে দেখবে 2টো চ্যাপ্টারের মধ্যে পড়বো। তো মেনলি কি পড়ানো হবে ইলেকট্রোস্ট্যাটিকে? প্রথম টপিক পড়ানো হবে কুলম্ব ফোর্স ল, এবং তার সঙ্গে সঙ্গেই পড়ানো হবে ইলেকট্রিক ফিল্ড। কুলম্ব ফোর্স ল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এটা একটা চ্যাপ্টারের মধ্যে পড়ানো হবে। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে কি পড়ানো হবে? সেকেন্ড চ্যাপ্টারে পড়ানো হবে ইলেকট্রিক পোটেনশিয়াল। তো এটা ছিল কি? তড়িৎ ক্ষেত্র, আর এখানে আমরা পড়ছি তড়িৎ বিভব। আচ্ছা, 3 নম্বর যে চ্যাপ্টারটা আমরা এই ইলেকট্রোস্ট্যাটের আন্ডারে পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স। বাংলায় বলছে ধারক এবং ধারকত্ব। তো মেনলি এই 3টে চ্যাপ্টার বা ব্যাপারটাকে আমরা একই সঙ্গে ভাবতেই পারি, কোনো প্রবলেম নেই। এটা পড়ছে ইলেকট্রোস্ট্যাটিকের আন্ডারে। তো চলো আমরা শুরু করি প্রথম থেকে, একেবারে ফার্স্ট ক্লাস ইলেকট্রোস্ট্যাটের। দেখো, আশা করি মজা হবে। সবাই খাতাপত্র নিয়ে রেডি? চলো, খাতা পেন নিয়ে বসে যাও। ইলেকট্রোস্ট্যাটের ফার্স্ট চ্যাপ্টার, সেখানে আমরা কি পড়বো? সেখানে আমরা পড়বো কনসেপ্ট অফ চার্জ। আধান কাকে বলে? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রথম কোশ্চেন। হয়তো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা, কিন্তু আমাদের জানার জন্য খুব ইম্পর্টেন্ট যে আধান ব্যাপারটা কি, কাকে বলে, চার্জ কি জিনিস। তো আমরা চার্জকে বলি যে কোনো একটা পদার্থের মোস্ট ইন্ট্রিনসিক প্রপার্টি হলো চার্জ বা আধান। এবার তোমাদের মনে হচ্ছে ইন্ট্রিনসিক ব্যাপারটা কি? ইন্ট্রিনসিক মানে হচ্ছে যে মোস্ট ফান্ডামেন্টাল প্রপার্টি বা মৌলিক কোনো একটা জিনিস যাকে আমরা চার্জ বলছি। যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবে যে কোনো একটা পদার্থের মৌলিক জিনিস কি? ভর। ভরের থেকে মানে ভরকে ভেঙে তো আর কিছু পাওয়া যায় না, তেমনি চার্জও বা আধানও হলো কোনো একটা পদার্থের মোস্ট একটা মৌলিক জিনিস। যদিও আধানকে ভাঙা যায়, ভাঙলে কি পাবো? ভাঙলে কোয়ার্ক পার্টিকেলস পাবো, নিউট্রিনো পাবো, কিছু মেসন্স পার্টিকেল পাবো, কিন্তু সেগুলো কিন্তু
ডিপেন্ডেন্ট, মানে একটা শুধুমাত্র নিউট্রিনো, মানে আমি যদি চার্জকে ভেঙে ফেলি আমি কিন্তু শুধু একটা নিউট্রিনো পাচ্ছি না, নিউট্রিনোর সঙ্গে কিছু মেসেন্স পার্টিকেলও পাচ্ছি, মানে নিউট্রিনো কিন্তু মেসেন্সের সঙ্গে রিলেটেড। কিন্তু যদি তুমি শুধুমাত্র একটা কিউ নিয়ে আলোচনা করো, এই শুধুমাত্র একটা কিউ চার্জ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার কোয়ান্টিটি, মানে এই চার্জটা কিন্তু কোনো রকম আলাদা কোনো জিনিসের উপর নির্ভর করে না। তাই জন্য বলা হচ্ছে যে চার্জ যে বিষয়টা সেটা হচ্ছে কোনো একটা পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ ম্যাটার, কোনো একটা পদার্থের মোস্ট ইন্ট্রিনসিক প্রপার্টিকে আমরা বলবো চার্জ। এবার চার্জ বলতেই আমরা দুটো জিনিস বেসিক্যালি বুঝি, একটা হচ্ছে কি পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, ধনাত্মক আধান ঋণাত্মক আধান। তো চার্জ মেনলি দুরকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এগুলোর উদাহরণ কিন্তু তোমরা সবাই জানো, মানে মোটামুটি তোমরা ক্লাস 9-10-এ চার্জ পড়েছো, চার্জ ব্যাপারটা কি মোটামুটি সবার একটা ধারণা রয়েছে যে নেগেটিভ চার্জ কাকে বলে না। নেগেটিভ চার্জের সব থেকে সহজ যে উদাহরণটা সেটা হচ্ছে কি না ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের সব থেকে বড় উদাহরণ। তাহলে পজিটিভ চার্জের উদাহরণ কি হবে? ইলেকট্রনের অপোজিট কি? প্রোটন। তো কোনো একটা প্রোটন যাকে আমরা প্লাস চার্জ বলবো সেটা হচ্ছে পজিটিভ চার্জ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই। আচ্ছা, চার্জের আর কি ধর্ম আমরা জানি? আমরা জানি যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে, এটাও আমরা জানি। এবং সমজাতীয় চার্জ মানে ধরো প্লাস চার্জ বিকর্ষণ করে, মাইনাস চার্জ পরস্পরকেও বিকর্ষণ করে। বিপরীত জাতীয় চার্জ একমাত্র একে অপরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বিকর্ষণ ব্যাপারটার সঙ্গে কি রিলেটেড? সেটা হচ্ছে বল। মানে এখানে আমরা বলের একটা কনসেপ্ট পাচ্ছি যে একজন আরেকজনকে আকর্ষণ বল দিচ্ছে অথবা বিকর্ষণ বল দিচ্ছে। তো সেই বলের ব্যাপারটা আমরা পড়বো কুলম্বস লয়ের, যখন আমরা পড়বো সেখানে এই বল নিয়ে আমরা আলোচনা করব যে বলটা কেমনভাবে কাজ করে। তো তার আগে আমরা আরও কিছু জিনিস পড়বো, যে যেখানে এরকম দেখলাম যে চার্জ যেরকম পজিটিভ নেগেটিভ হয়, চার্জের আর কি কি ধর্ম হতে পারে। এছাড়া আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে যে চার্জ কিভাবে তৈরি হয়। তো চার্জ তৈরি হয় কিভাবে সেটাই আসি। তো ফরমেশন অফ চার্জ মানে চার্জ কিভাবে তৈরি হতে পারে। তো বেসিক্যালি যে চার্জগুলো আমরা পড়াশোনার মধ্যে আনছি, যেরকম প্রথমেই বললাম ইলেকট্রন প্রোটন, তো কারোর মনে হতেই পারে যে আমার কাছে একটা পরমাণু রয়েছে। তো সেই পরমাণু আমি ধরে নিলাম এটা একটা হাইড্রোজেন পরমাণু। একদম মানে বেসিক জিনিস নিয়ে আমরা পড়াশোনাটা করব যে হাইড্রোজেন পরমাণুতে কি থাকে। দেখো, একটা নিউক্লিয়াস থাকবে সেন্টারে, সেই নিউক্লিয়াসে কি থাকে? একটা প্রোটন থাকে। হাইড্রোজেনে কি থাকে? নিউট্রন তো থাকে না, একটা প্রোটন থাকে সেন্টারে নিউক্লিয়াসের মধ্যে। আর সেই নিউক্লিয়াসকে সেন্টার করে একটা ইলেকট্রন সে চারিদিকে রিভলভ করতে থাকে, মানে একটা প্রোটন একটা ইলেকট্রন, এটা নিয়ে একটা হাইড্রোজেন পরমাণু তৈরি হয়েছে। তো তাহলে আমি এই হাইড্রোজেন পরমাণুটাকে বলতে পারি কি যে হাইড্রোজেন পরমাণুতে কোনো রকম চার্জ রয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্রোটন রয়েছে, প্লাস চার্জ রয়েছে, একটা ইলেকট্রনও রয়েছে। তাহলে আমি বলতে পারি যে হাইড্রোজেন পরমাণুটা একটা চার্জড বডি, মানে আধানযুক্ত কোনো একটা পরমাণু, এটা আমি বলতে পারি কি? তো বলতে পারি না। তার কারণ কি? একটা প্রোটন একটা ইলেকট্রন তারা মিলে হাইড্রোজেন তৈরি হয়েছে এবং সেটা নিস্তড়িত। তো হাইড্রোজেন হচ্ছে একটা নিউট্রাল জিনিস বা নিস্তড়িত জিনিস। যদিও তার মধ্যে আধান রয়েছে, কিন্তু আধান থাকলেই তাকে আমরা কিন্তু চার্জড বডি বলতে পারবো না, আধানযুক্ত বস্তু বলতে পারবো না। তাহলে আমরা কাকে আধানযুক্ত বস্তু বলতে পারবো? যার মধ্যে এই নিউট্রালিটিটা নেই, মানে সমান পজিটিভ এবং সমান নেগেটিভ চার্জ যার মধ্যে অবস্থিত নেই, তাকে আমরা বলতে পারি আধানযুক্ত বস্তু। তার মানে কি হতে হবে কি যে হয়তো এর মধ্যে একের বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে। যদি এমন হয় যে আমি কোনোভাবে হাইড্রোজেনের মধ্যে বাইরে থেকে
একটা ইলেকট্রনকে ইনজেক্ট করেছি, ঢুকিয়ে দিয়েছি। তাহলে এর মধ্যে যে নিউট্রালিটি ব্যাপারটা ছিল, একটা প্রোটন একটা ইলেকট্রনের যে গল্পটা ছিল সেটা থাকলো না, একটা এক্সট্রা ইলেকট্রন চলে এলো। তখন হাইড্রোজেন কি হয়ে গেল? তখন হাইড্রোজেনটা হয়ে গেল কি H-। অথবা কি হতে পারে, একটা যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটাকে আমি কোনোভাবে বাইরে বার করে দিলাম, হয়তো এনার্জি সাপ্লাই করেছি, তার ফলে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেছে, এরকমটা হতেই পারে। তো সেক্ষেত্রে একটা হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে চলে যায় তখন কি হবে? হাইড্রোজেনটা একটা প্লাস আধানে পরিণত হবে, অর্থাৎ একটা প্রোটনে পরিণত হবে। এটা একটা প্রোটন রয়েছে, শুধুমাত্র ইলেকট্রন নেই। তো এই অবস্থাগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে তখন এটা কিন্তু আধানযুক্ত একটা পরমাণু। তার মানে আধানযুক্ত কোনো একটা পরমাণু বা কোনো বস্তু হওয়ার মানে তার মধ্যে হয় এক্সেস ইলেকট্রন আছে, আর তার মধ্যে ইলেকট্রনের অভাব আছে। হয় অতিরিক্ত ইলেকট্রন আছে যেটা এই জিনিসটার যে নিস্তড়িত অবস্থা সেটাকে বিঘ্নিত করেছে, এমন যদি হয় তখন তাকে আমি বলতে পারি সেটা ঋণাত্মক আধানযুক্ত বস্তু, মানে এর মধ্যে এক্সট্রা ইলেকট্রন ভরে আছে। একটা প্রোটন একটা ইলেকট্রন নিস্তড়িত, একের বেশি ইলেকট্রন যদি এর মধ্যে ঢুকিয়ে দিই তাহলে এটা ঋণাত্মক আধানযুক্ত বস্তুতে পরিণত হবে। অথবা আমি যদি একটা ইলেকট্রন এর মধ্যে থেকে বার করে নিই তাহলে কি পড়ে থাকবে? শুধু প্রোটন পড়ে থাকবে। শুধু হাইড্রোজেন কেন, অন্য যে কোনো মৌল নিয়ে নাও, সেখান থেকে তুমি একটা দুটো করে যতগুলো ইলেকট্রন আছে তুমি একটা একটা করে যদি বার করতে থাকো ততগুলো ওর মধ্যে ইলেকট্রনের অভাব ঘটবে। তাহলে সেই জিনিসটা কি হবে? তত বেশি সংখ্যক প্লাস আধান যুক্ত হবে, অর্থাৎ সেটা ধনাত্মক আধানযুক্ত বস্তুতে পরিণত হবে। তো এইভাবে আমরা কোনো বস্তুকে আধানযুক্ত করতে পারি, ধনাত্মকভাবে বা ঋণাত্মকভাবে, যাই হোক না কেন। তো যেটা আমরা আসছিলাম যে ফরমেশন অফ চার্জ, মানে কিভাবে আধান তৈরি করা যায়, তার মধ্যে একটা উপায় তোমরা দেখলে যে ইলেকট্রন দিয়ে বা ইলেকট্রন বার করে নিয়ে, ইলেকট্রন এক্সেস করে আর ইলেকট্রন লেস করে। তো এবার প্রসেসগুলো কি কি সেটা আমরা দেখব। এটা কিভাবে করা যায়, এই যে ইলেকট্রন ঢোকানো বের করা, এই যে প্রসেসগুলো, এটা কিভাবে করা সম্ভব সেটাই আসছে। তো মোটামুটি দেখা যায় তিনভাবে আমরা এই ফরমেশন অফ চার্জ করতে পারি। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। তো ঘর্ষণের মাধ্যমে কি করে ফরমেশন অফ চার্জ করা যায়? আমরা খুব ছোটবেলা থেকে জানি যে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন দেখেছো হয়তো যে চিরুনি নিতাম, চিরুনি নিয়ে চুল আঁচড়াতাম ভালো করে, নিয়ে তারপরে কি করতাম, কাগজের ছোট ছোট যে টুকরোগুলো সেগুলোর কাছে চিরুনিকে ধরতাম, ওই কাগজের টুকরোগুলো চিরুনির দিকে এগিয়ে আসতো, আকর্ষিত হতো, আমরা ওটা নিয়ে ম্যাজিক দেখাতাম, তাই তো নাকি? সবার নিশ্চয়ই মনে আছে জিনিসটা। তো এই ম্যাজিকটা তৈরি হতো এই ফ্রিকশনের মাধ্যমে। আমরা একটা ঘর্ষণ দিতাম ওই চিরুনিতে, এবং তার ফলে সেটাতে কি হতো, তার মধ্যে একটা আধান সৃষ্টি হতো, যেটাকে আমরা বলতাম স্ট্যাটিক চার্জ। সেই স্ট্যাটিক চার্জটা অন্য যে কাগজের টুকরো সেগুলো হয়তো ইলেকট্রোনেগেটিভ কোনো একটা কোয়ান্টিটির কোনো একটা জিনিস রয়েছে তার সঙ্গে আকর্ষিত করতো ওই চিরুনির দাঁড়া আর ওই কাগজগুলোকে। হয়তো চিরুনির দাঁড়াটা পজিটিভ, কাগজগুলো হয়তো নেগেটিভ, তাহলে কাগজগুলো পজিটিভ নেগেটিভ যেহেতু আকর্ষণ করে সেইভাবে আকর্ষিত হবে। তো সেইটা একটা উপায় যে ফ্রিকশনের মাধ্যমে আমরা চার্জ ফরমেশন করতে পারি। বা তুমি ধরে নাও যে দুটো বস্তু আছে আমার কাছে, ধরো দুটো বস্তু আছে বা দুটো কোনো একটা পরমাণু আছে, ভেবে নেওয়া যাক। একটা পরমাণুকে আমি আরেকটা পরমাণুর সঙ্গে ঘষা শুরু করলাম, ঘর্ষণ করলাম। তো কি হবে তাতে করে জিনিসটা গরম হবে ফার্স্টে। মানে যখনই তুমি দেখবে যে কোনো ফ্রিকশন দিচ্ছ সেখানে হিট জেনারেশন হয়। তো হিট জেনারেশন যখনই হচ্ছে একটা শক্তি পাচ্ছে, তো একটা পরমাণু অন্য পরমাণুকে কিছু শক্তি সাপ্লাই করছে। তো সেই শক্তির ফলে কি হবে, ওই পরমাণুর অরবিটে যে ইলেকট্রনটা ছিল, কোনো একটা পরমাণু তার ভেতরে নিউক্লিয়াস থাকে, বাইরে ইলেকট্রন থাকে, তো আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রনটা সে ওই শক্তিটা পেয়ে কি হবে, বেরিয়ে যাবে পরমাণুর থেকে। বেরিয়ে হয়তো এখান থেকে হয়তো ইলেকট্রনটা বেরিয়ে এর গায়ে চলে এলো, হতে পারে। তাহলে কি এখানে ইলেকট্রনের একটা অভাব ঘটলো। তো ইলেকট্রনের অভাব ঘটা মানে কি না, এটা একটা প্লাস চার্জে পরিণত হলো। আর এই ইলেকট্রনটা যদি এই পরমাণুর গায়ে চলে আসে তাহলে এতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, এক্সেস ইলেকট্রন হলো, তাহলে এটা একটা নেগেটিভ আধানযুক্ত বস্তুতে পরিণত হলো। তো এইভাবে কোনো পদার্থে চার্জ ফরমেশন বা চার্জ সৃষ্টি হতে পারে। ফার্স্ট পয়েন্ট ফ্রিকশন, তাহলে এটা বোঝানো হলো ফ্রিকশনের মাধ্যমে।
সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন মানে কি? কন্ট্যাক্ট। একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু যখন কন্ট্যাক্ট হবে তার মাধ্যমেও কিন্তু চার্জ ফরমেশন হতে পারে। কীরকম ব্যাপারটা? মনে করা যাক যে আমার কাছে একটা বস্তু রয়েছে, যে বস্তুটা হয়তো প্লাস চার্জ যুক্ত, আর একটা বস্তু আছে সে নিস্তড়িত, মানে কোনো আধান নেই। আধান নেই বলতে আধান আছে, মানে প্রোটন ইলেকট্রন আছে, কিন্তু নিউট্রাল অবস্থায় আছে, এক্সেস কিছু নেই। আর এতে এক্সেস প্লাস আয়ন আছে। এবারে যেটা হতে পারে, আমি এই দুটোকে টাচ করাতে পারি, টাচ করিয়ে আবার দূরে সরিয়ে রাখলাম, অথবা একটা কন্ডাক্টিং তার দিয়ে কানেক্ট করে দিলাম। এই দুটোই হতে পারে, মানে আমি এদেরকে এরমভাবে টাচ করাতে পারি, করিয়ে আবার সেপারেট করে দিতে পারি, অথবা একটা কন্ডাক্টিং তার দিয়ে এদেরকে জয়েন করে দিতে পারি। তাহলে কি হবে? যে প্লাস আধানে আছে এর মধ্যে, সেই প্লাস আধান কিছু পরিমাণে এর মধ্যে ট্রান্সফার হবে। কতক্ষণ ট্রান্সফার হবে? যতক্ষণ না পর্যন্ত দুজনের মধ্যে সমান আধান হয়ে যায়। মানে যদি এমন হয় যে এর মধ্যে 4টে প্লাস আধান রয়েছে, তাহলে কি হবে? একে 2টো প্লাস আধান দিয়ে দেবে, এবং ততক্ষণ পর্যন্ত এই চার্জ ফ্লোটা চলবে যতক্ষণ না পর্যন্ত দুজনে সমান আধান পাচ্ছে। সমান আধান হয়ে গেলে চার্জ ফ্লো বন্ধ হয়ে যাবে। এই কন্ট্যাক্টের ক্ষেত্রেও তাই, একই ব্যাপার, মানে দুজনে চার্জটাকে শেয়ার করে নেবে অ্যাভারেজ ওয়াইজ, সেম সেম কোয়ান্টিটির চার্জ দুজনে নিয়ে থাকবে। তাহলে এটা হচ্ছে কন্ডাকশন মেথড অফ ফরমেশন অফ চার্জ। থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্ট হচ্ছে ইন্ডাকশন মেথড। খুব ভাইটাল একটা মেথড। আমাদের স্ট্যাটিক জুড়ে অনেক ক্ষেত্রেই ইন্ডাকশন মেথডটা দেখবো, যে কোথায় কোথায় ইন্ডাকশনের মাধ্যমে চার্জ ফরমেশন হয়। তো এটা কেমন জিনিস ইন্ডাকশন মেথডটা? আচ্ছা, কন্ডাকশন মেথড তো হয়ে গেল। ইন্ডাকশন মেথডে কি হয় দেখো, ইন্ডাকশন বাংলা হচ্ছে তোমার আবেশ, আবেশের মাধ্যমে চার্জ ফরমেশন হয়। তো এখানে ধরো একটা প্লাস চার্জ রয়েছে কোনো একটা জায়গাতে, তো আমি তার সামনে যদি একটা ধাতব গোলক রেখে দিই, তাহলে কি হবে দেখো, এই ধাতব গোলকের যে সাইডে প্লাস চার্জ রয়েছে সেই সাইডে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, আর উল্টো প্রান্তে প্লাস চার্জ তৈরি হয়ে যাবে। খুব অদ্ভুত একটা জিনিস সেরকম হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চার্জ দিইনি, কন্ট্যাক্টও করাইনি, ফ্রিকশনও করাইনি, কিছুই করিনি। আমি কি করেছি? একটা প্লাস চার্জ রেখেছি, আর তার সামনে একটা লোহার বল ধরো রেখে দিয়েছি। লোহার বল হতে পারে, একটা প্লেট হতে পারে, ধাতব কিছু রেখে দিয়েছি যে কন্ডাক্ট করতে পারে, এরকম কিছু রেখে দিয়েছি। তো কি হবে? আপনি দেখা যাবে হঠাৎ করে এই প্লাস চার্জের সামনে এর যে সারফেসটা ছিল সেখানে এই চার্জের বিপরীত চার্জ তৈরি হয়ে যাবে। মানে এখানে প্লাস রাখলে এখানে মাইনাস চার্জ তৈরি হয়ে যাবে, আর উল্টো দিকে প্লাস চার্জ তৈরি হয়ে যাবে আপনা আপনি। এবার ভুতুড়ে ব্যাপার নিশ্চয়ই নয়, কোনো কারণ আছে, এর কারণটাই আমরা আসছি। আচ্ছা, যদি নেগেটিভ রাখি তাহলে কি হবে? তাহলেও একই কেস হবে। নেগেটিভের উল্টো কি? প্লাস চার্জ। তাহলে এদিকে প্লাস চার্জ তৈরি হবে আর এদিকে মাইনাস চার্জ তৈরি হবে। তো এবারে আসি, মানে এইরকম হওয়ার কারণটা কি? একটা কারণ নিশ্চয়ই আছে। তো কারণটা খুব সহজ কারণ। দেখো কারণটা কি, তো যদি আমরা একটা পদার্থ কিছু নিই, কোনো একটা পদার্থ নিলাম যে পদার্থটা নিউট্রাল ছিল, তো নিউট্রাল কোনো পদার্থে কি থাকে? সেটা কোনো পরমাণু দিয়ে তৈরি হয়। তো পরমাণুগুলো কি নিস্তড়িত পরমাণু হয়। মানে কি রকম না, ধরো বিভিন্ন এরকম পরমাণু নিয়ে জিনিসটা তৈরি হয়েছে। এর মধ্যে কি আছে? প্লাস মাইনাস চার্জ আছে। এখানে একটা পরমাণু প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, এরকমভাবে জিনিসটা রয়েছে। এরপরেও তাই, এখানেও প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এরকমভাবে জিনিসটা রয়েছে। বেশি আঁকছি না, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এরকম ব্যাপারটা আর কি। মানে এর মাঝে জুড়ে এরকম প্রচুর অসংখ্য পরমাণু রয়েছে, প্রত্যেকটা এরকম প্লাস মাইনাস করে নিউট্রাল পরমাণু। মানে যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন মিলে একটা পরমাণু তৈরি করেছে। এবারে আমরা কি করেছি? আমরা এখানে একটা কিউ চার্জ ধরো রেখে দিয়েছি। ধরো সেটা একটা কোনো হতে পারে পজিটিভ চার্জ রেখে দিয়েছি। তো নিয়ম কি? পজিটিভ চার্জ রাখলে এখানে আমরা বললাম আপনা আপনি নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এদিকে আপনা আপনি পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। কি করে সেটা হবে? তো আমরা জানি সম আধান
কি করে, বিকর্ষণ করে, আর বিপরীত আধান আকর্ষণ করে। তাহলে এই প্লাস চার্জগুলো, এই প্লাস চার্জ যেটা আমি এই কিউটা রেখেছি এখানে, তার কি করার কথা, তার এই যে সামনের নেগেটিভ চার্জগুলো যে ও দেখতে পাচ্ছে সেগুলোকে ও নিজের দিকে টানবে। তার ফলে কি হবে, এই মাইনাস চার্জগুলো এই বাইরে বেরিয়ে আসবে। এই মাইনাস চার্জটা বেরিয়ে এখানে চলে এলো, এই মাইনাস চার্জটা বেরিয়ে এখানে চলে এলো, এই মাইনাস বেরিয়ে এখানে চলে এলো, এই মাইনাস বেরিয়ে এখানে চলে এলো। হলো, তার ফলে কি হলো, এই মাইনাসগুলো এখন নেই আর ভ্যাকেন্ট হয়ে গেছে। এর পরের যে মাইনাস চার্জটা ছিল সে এবার আকর্ষণের জন্য এর নিচে চলে আসবে। মানে প্রথমে কি হলো, এই মাইনাসটা বেরিয়ে এসে এইখানে এলো, এবার যেই দেখছে ভ্যাকেন্সি এখানে, এই যে মাইনাস চার্জটা রয়েছে তাকেও তো এই প্লাস চার্জটা টানছে, মানে পরের পরমাণুর যে মাইনাস চার্জ তাকেও এই প্লাস চার্জটা টানছে, তাহলে সে এখন চলে এলো এখানে। এর পরের যে পরমাণু তার মাইনাস চার্জ চলে আসবে তাহলে এখানে। এইরকমভাবে কি হবে, এই দিককার সব মাইনাস চার্জগুলো বাইরে চলে আসবে। একইভাবে এই যে লাস্ট পরমাণুর যে অংশটা ছিল সেখান থেকেও তার যে মাইনাস চার্জ সেটা জাস্ট এর আগের পরমাণুকে দিয়ে দেবে, এবং এই লাস্ট পরমাণুগুলোতে শুধু প্লাস চার্জ থাকবে, এই মাইনাসগুলো থাকবে না। কেন থাকবে না মাইনাসগুলো, শুধু প্লাস চার্জ থাকবে এখানে, কারণ এর যে মাইনাসগুলো ছিল সে কি করেছে, তার জাস্ট আগের পরমাণুকে ওই মাইনাসটাও দিয়ে দিয়েছে। তার ফলে কি ঘটলো দেখো, তার ফলে কি হলো, এই পরমাণুটার এই বাঁ দিকে মানে যেখানে কিউ চার্জ ছিল সেখানে শুধুমাত্র মাইনাস চার্জগুলো চলে এলো, আর উল্টো দিকে শুধুমাত্র প্লাস চার্জগুলো চলে এলো। এরকম একটা কিছু ঘটনা ঘটবে, এছাড়া তার কিছু হওয়ার নেই। তো তার ফলে যেটা বলছিলাম, ইন্ডাকশন বা আবেশ, এর ফলে দেখা যাবে যে এই প্লাস চার্জ যেদিকে রেখেছি তার দিকে মাইনাস চার্জ ফরমেশন হয়ে গেল, উল্টো দিকে প্লাস চার্জ ফরমেশন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো আর কি। তো এই হচ্ছে আমার চার্জ ফরমেশনের গল্প ছিল। আচ্ছা, নেক্সট টপিকে চলে আসি। নেক্সট টপিক হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। ইলেকট্রিক ফোর্স ফিল্ড এই চ্যাপ্টারটার আগে দেখবে বইতে ছোট্ট একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে এই জিনিসগুলো পড়ানো রয়েছে। কোয়ান্টাইজেশন অফ চার্জ কি জিনিস, খুব সহজ একটা ব্যাপার। কোয়ান্টাইজেশন অফ চার্জ, বাংলায় বলে আধানের কোয়ান্টায়ন। কোয়ান্টাইজেশন অফ চার্জ আর আধানের কোয়ান্টায়ন। তো প্রথম কথা হচ্ছে কোয়ান্টাম ব্যাপারটা কি, বা কোয়ান্টায়ন, কোয়ান্টাইজড এই বিষয়টা কি সেটা বুঝতে হবে। তো আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমি ভাবতাম যে কোয়ান্টাম মানে হচ্ছে কি, ভীষণ একটা ছোট্ট কিছু জিনিস, ক্ষুদ্র একটা কিছু জিনিস, মানে যেটাকে চোখে দেখা যায় না, আণুবীক্ষণিক যন্ত্র মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সেগুলোকে আমরা ভাবতাম কোয়ান্টাম। মানে ইলেকট্রন খুব ছোট জিনিস, তো তাকে আমি কোয়ান্টাম ভাবতাম, বা তার ইলেকট্রনকে ভাঙলে যেগুলো পাওয়া যায় সেগুলোকে কোয়ান্টাম ভাবতাম। তো এই ভাবাটা কিন্তু ভুল ছিল না খুব একটা, কিন্তু কোয়ান্টাম মানে যে সবসময় ছোট কিছু হতে হবে এই ভাবনাটাও কিন্তু ঠিক নয়। কোয়ান্টাম মানেই ছোট জিনিস তা কিন্তু নয়। কোয়ান্টাম মানে তাহলে কি, কোয়ান্টাম মানে হচ্ছে যে কোনো একটা জিনিসের মিনিমাম একটা শেপ, যে শেপটা নিয়ে অনেক বড় কিছু তৈরি হতে পারে। বা এরকম ভাবতে পারো যে কোনো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, যেমন ধরো এই পেনটার কথা বলছি, এই পেনটা যেটা, তো এই পেনের কি কোম্পানি, এই পেনের কোম্পানি, যাই হোক আমি নামটা বলছি না, একটা কোম্পানি পেনটা তৈরি করেছে। তো সেই পেন, এই যে পেনটা, এই পেনটা কী কী রয়েছে, একটা সাইজ রয়েছে পেনটাতে, এর মধ্যে একটা কালির অ্যামাউন্ট রয়েছে। তো ওই কোম্পানি এই রকম টাইপের তো অনেক পেন তৈরি করে, এবং সব কটা পেনেই এই একই সাইজ হয়, এই একই পরিমাণ কালি ভরা থাকে। মানে এমন তো না যে একটা পেন এরকম তৈরি করলো আর একটা পেন ছোট তৈরি করলো আর একটা পেন বড় তৈরি করলো, এরকম তো হবে না। আমি যদি এই মডেলের কোনো পেন দোকানে কিনতে যাই, আমাকে এই পেনটাই সে দেবে। অর্থাৎ ওই কোম্পানির এই যে পেনটা, এই যে মার্কারটা, এই মার্কারের কোয়ান্টাম হচ্ছে, কোয়ান্টাম সাইজ হচ্ছে এই পেনটা। বা কেউ ধরো কোনো একটা দোকানে গেল, সে বাড়ি তৈরি করবে, ইঁট কিনবে, তো ইঁটের তো সাইজগুলো প্রত্যেকটা দেখবে একই রকম হয়, মানে এমন হয় না যে কোনো ইঁটটা ছোট কোনো ইঁটটা বড়, প্রত্যেকটা ইঁটের একটা সাইজ থাকে। তাহলে ইঁটের কোয়ান্টাম হচ্ছে ওই একটা ছোট্ট ইঁট। মানে ওই একই জিনিস অনেক পরিমাণে তারা তৈরি করে, মানে এমন না যে অনেক বড় বড় ইঁটের স্ল্যাব তৈরি করে ফেললো, বা কোনো দরকার ছোট ইঁট তৈরি করলো, ওরা একটা কোয়ান্টাম জিনিস তৈরি করে যেটা মিনিমাম শেপ, তো সেই জিনিসটাকে কোয়ান্টাম বলা হয়। এবার ধরো কেউ একটা দোকানে গেল চাল কিনতে, বললো 1 কেজি চাল দাও, তাহলে চালের কোয়ান্টাম কি 1 কেজি চাল? বা কেউ একটা
চালের একটা প্যাকেট কিনলো, প্যাকেটে চাল কিনতে পাওয়া যায়, তাহলে কি চালের কোয়ান্টাম হচ্ছে ওই চালের প্যাকেটটা? তা কিন্তু নয়, চালের কোয়ান্টাম হচ্ছে ওই একটা চাল। বিভিন্ন কোম্পানির চাল বিভিন্ন শেপে হয়। তুমি যদি খুব ভালো কোম্পানির চাল কেনো, ধরো দেরাদুন রাইস কিনলে, তখন সেখানে চাল কীরকম হবে? বড় বড় লম্বা লম্বা চাল হয়, আমরা বিরিয়ানি খাই যে চাল দিয়ে। আবার যদি কেউ একটু কম দামি চাল কেনে, চালগুলোর সাইজ ছোট হবে, একটু মোটা হবে, এরকম তো হতেই পারে। তো যে কোম্পানির চাল তুমি কিনছো, সেই কোম্পানির যে চালের সাইজ সেটা কিন্তু ফিক্সড। মানে এমন না যে একজন একটা চাল কিনলে সেখানে তুমি মোটা চালও দেখছো, ছোট চালও দেখছো, এরকম কিন্তু হবে না। সব চালের সাইজগুলো কিন্তু সেম হবে। তো চালের কোয়ান্টাম তাহলে কিন্তু চালের ওই সাইজগুলো। তো তাহলে আমরা এবার চলে আসি যে চার্জের তাহলে মোস্ট মিনিমাম সাইজটা তাহলে কি? সেটাই হচ্ছে চার্জের কোয়ান্টাম। তো কোনো একটা চার্জ আমাকে দিল, ধরো আমাকে বলছে যে আমার কাছে একটা বল রয়েছে, সেই বল মানে একটা ফুটবল বা কিছু, আমি একটা গোলক নিয়েছি, যাই হোক, বল বলা ঠিক নয়, গোলক। তো সেই গোলকে কিছু অ্যামাউন্ট অফ চার্জ আমি দিয়ে রেখেছি, টোটাল চার্জ অ্যামাউন্ট হচ্ছে ক্যাপিটাল কিউ। এবার তাহলে এই যে একটা একটা করে চার্জ আমি ওকে দিয়েছি, তো সেই চার্জের কোয়ান্টামটা তাহলে কত? মানে মিনিমাম কত অ্যামাউন্ট অফ চার্জ দিয়ে আমি একটা বড় চার্জ তৈরি করতে পারি? যেমন একটা একটা করে ইট গেঁথে একটা বড় বাড়ি তৈরি হয়, তেমনি একটা একটা করে চার্জ দিয়ে একটা বড় ক্যাপিটাল কিউ টোটাল অ্যামাউন্ট অফ চার্জ তৈরি হতেই পারে। তো সেখানে বলা হচ্ছে চার্জের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে ইলেকট্রনের যা ভ্যালু সেটা। এবার তোমরা বলতেই পারো প্রোটনের ভ্যালুও তাই। আমি বলবো হ্যাঁ তাই, ইলেকট্রনের ভ্যালু প্রোটনের ভ্যালু সেম, তো খালি প্লাস মাইনাসের ডিফারেন্স, আর তো কিছু না। তো ব্যাপারটা কি, ইলেকট্রনের ভ্যালু কত হয়? ইলেকট্রনের ভ্যালু হয় চার্জ ভ্যালু যেটা 1.6 × 10⁻⁹ কুলম। এটা ইলেকট্রনের চার্জ ভ্যালু। তাহলে এটাই হচ্ছে আমার মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ কোয়ান্টিটি বা চার্জের কোয়ান্টাম ভ্যালু হচ্ছে এটা। এর থেকে কম বা এর থেকে বেশি এরকম অ্যামাউন্টের কোনো ইলেকট্রন কিন্তু আমরা পাবো না। ইলেকট্রন বলতে আমরা এই অ্যামাউন্ট অফ চার্জকেই বুঝবো। তো এইরকম একটা একটা করে ইলেকট্রন বা একটা একটা করে প্রোটন দিয়ে আমি কোনো একটা বস্তুকে পজিটিভ অর নেগেটিভ চার্জ তৈরি করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক তাহলে কোয়ান্টাইজেশন অফ চার্জ যেটা বলছে, সেটা বলছে যে কোনো একটা বস্তুতে আমি টোটাল ধরে নাও যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি, কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি। তো সেটা ইকুয়াল হবে কি এন ইন্টু ই। এন হচ্ছে কি? এন হচ্ছে একটা ইন্টিজার, মানে যাকে আমরা বলি পূর্ণ সংখ্যা। এনের মান কি কি হতে পারে? এনের মান হতে পারে 1, 2, 3 এরকম চলতে পারে ইনফিনিটি অবধি। আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান, যেটা লিখলাম একটু আগে। ই এর মান ছিল 1.6 × 10⁻⁹ কুলম। সেটা নিয়ে একটা টোটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ তৈরি হতে পারে। আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে এরকম একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, এইভাবে টোটাল একটা কিউ চার্জ তৈরি হয়। মানে এন কিন্তু কখনোই ফ্র্যাকশন হবে না, এন হবে সবসময় একটা করে পূর্ণ সংখ্যা। মানে ব্যাপারটা কীরকম, যেরকম আমি একটা ইঁটের উদাহরণ দিলাম, যে তুমি একটা বাড়ি তৈরি করবে, তুমি দোকানে গিয়ে ইঁট কিনতে চাইছো। তো তুমি যখন দোকানে গেলে তোমায় তো ওরা হাফ ইঁট, 1/4 ইঁট এরকম তো দেবে না, দিলেও তুমি কিনবে না। বলবে আমি ইঁট কিনতে এসেছি, টাকা দিচ্ছি, আমি গোটা একটা করে ইঁট কিনবো। একটা করে ইঁটই তুমি কিনবে, কিনে তুমি বাড়ি তৈরি করছো। এখানেও তেমনি আধখানা ইলেকট্রন, 1/4 ইলেকট্রন এরম দিয়ে কিন্তু টোটাল চার্জ ফরমেশন হয় না। একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, এইভাবেই ইলেকট্রন দিয়ে একটা চার্জ ফরমেশন হয়। তো একটা তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক দেখে নিই যে কিরম অঙ্ক আসতে পারে এখান থেকে। পরীক্ষায় দেখবে যে এখান থেকে বেশ অঙ্ক টঙ্ক আসে আর কি। তো একটা অঙ্ক দেখে নেওয়া যাক। তো খুব ইজি একটা অঙ্ক বলছি, সেটা হচ্ছে তোমার হয়তো কোশ্চেন করবে যে 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। এরকম একটা অঙ্ক, একটা কোশ্চেন ধরো নিয়ে নিলাম। কোশ্চেন করেছে 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকতে পারে। তো নিশ্চয়ই পূর্ণ সংখ্যাতে ইলেকট্রন থাকবে। তো সেই কতগুলো সংখ্যাটা আমাকে বার করতে বলছে এখানে। তো আমাদের ফর্মুলা কি ছিল কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে, যে কিউ ইকুয়াল এন ইন্টু ই, এরকম একটা ফর্মুলা পেয়েছিলাম। তো এখানে কিউটা কত? কিউটা হচ্ছে আমার 1 কুলম্ব। তো কিউ এ 1 লিখলাম। এনটাই বার করব, কতগুলি চেয়েছে, এনটা বার করতে হবে। ই এর মান আমরা জানি 1.6 × 10⁻⁹।
হলো। তাহলে এন কত? 1/1.6 ইন্টু 10⁻⁻19 অর 1/1.6 ইন্টু 10⁻19। তাহলে এত সংখ্যক ইলেকট্রন আমার 1 কুলম্ব আধানে থাকতে পারে। এটা তোমরা একটু করে দেখে নাও, 1/1.6 করলে কত হয় ক্যালকুলেটারে করে দেখে নাও, ইন্টু 10⁻19। তো এতগুলো সংখ্যক ইলেকট্রন তাহলে 1 কুলম্ব আধানে থাকতে পারে। তো এইভাবে আমাদের মোটামুটি খুব ইজি একটা কোশ্চেন আর কি নিলাম। তো এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এখানে 1 কুলম্বের জায়গায় বলে দিল যে সামথিং, হয়তো বলে দিল যে 36 কুলম্ব অর 81 কুলম্ব আধান দিয়ে দিল। তো আমরা এই কিউবের জায়গায় সেই সংখ্যাটা বসাবো, যত কুলম্ব আধান বলবে সেই সংখ্যাটা আমরা বসাবো, বসিয়ে এখানে n ইন্টু ই করবো, করে ই দিয়ে ভাগ করবো যে জিনিসটা কিউটাকে, করে এখান থেকে আমরা n পাবো। বেসিক কাজ হচ্ছে কি, n এর ফর্মুলা n ইকুয়াল Q/E, এইটা হচ্ছে আমাদের কাজ। মোট যে আধানটা দেবে তাকে ইলেকট্রনের যে আধানের মান সেটা দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাবো কটা ইলেকট্রন লাগবে। অনেক সময় এরকম কোশ্চেনও করে যে একটা অদ্ভুত টাইপের তোমাকে আধান দিয়ে দেবে এবং সেটা দিয়ে দেখা যাবে যে হয়তো সেই সংখ্যাটা, সেই আধানটা দিয়ে ইলেকট্রনকে ভাগ করলে দেখা যাবে যে এন এর সংখ্যা পূর্ণ সংখ্যায় এলো না, হয়তো ভগ্নাংশে এলো। এরকম কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করবে যে এতগুলো ইলেকট্রন কি থাকতে পারে বা সম্ভব থাকা, তো সেখানে হয়তো উত্তর হবে যে না, এরকম ইলেকট্রন থাকা সম্ভব না। যদি তোমার এনটা পূর্ণ সংখ্যায় আসে তবেই তুমি বলবে যে হ্যাঁ এতগুলো ইলেকট্রন থাকতে পারে। যদি এটা ফ্র্যাকশনে আসে এনের মান, তখন বলবে যে না, এই পরিমাণ ইলেকট্রন থাকা সম্ভব নয়, সেটা আমাদের এই রুলটাকে ভায়োলেট করছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে টপিকটা হচ্ছে এইখানকার চার্জের কনসেপ্টের মধ্যে, সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ। তো আমরা ছোটোবেলা থেকেই অনেক কনজারভেশন অফ চার্জ পড়ে, মানে চার্জ বলছি, কনজারভেশন অফ অনেক কিছু পড়েছি, অনেক ফিজিক্যাল কোয়ান্টিটি পড়েছি। কনজারভেশন মানে কি? সংরক্ষণ যাকে বলে আর কি। আমরা সেখানে ভরের সংরক্ষণ পড়েছি, ভরবেগের সংরক্ষণ পড়েছি, শক্তির সংরক্ষণ পড়েছি। তো এইবারে চলে আসছে আধানের সংরক্ষণ। চার্জের কনজারভেশন কাকে বলে, কি জিনিস। তো ওখানে যেরকম পড়েছিলাম সেখানেও তাই, যে কোনো একটা চার্জকে আমরা ভাঙতে পারি না, তাকে সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, তার পরিমাণ কি হয় মহাবিশ্বে একই পরিমাণ থাকবে। তো এখানে মেন কনসেপ্টটা কি না, ধরো আমার কাছে একটা ক্লোজড সিস্টেম আছে। ক্লোজ সিস্টেম মানে কি না, যে সিস্টেমটা অন্য কোনো পার্টিকেলের সঙ্গে ইন্টারাক্ট করবে না, এরকম কোনো একটা সিস্টেম রয়েছে। তো এখানে ধরো আমার কাছে একটা ক্লোজড সিস্টেম রয়েছে, বহির্বিশ্বের সঙ্গে যার কোনো সংযোগ নেই, এরকম একটা সিস্টেম রয়েছে। তো সেই সিস্টেমে ধরে নেওয়া যাক যে আমার কাছে 3টে ইলেকট্রন ছিল আর 4টে প্রোটন ছিল, হতেই পারে। তো আমি ধরে নিলাম যেটা একটা কৌটো, তার মধ্যে আমি 3টে ইলেকট্রন দিয়েছি, 4টে প্রোটন দিয়েছি, খুব ভালো করে আমি কৌটোটাকে মিক্সিং করলাম, ঝাঁকিয়ে নিলাম। তো তারপরে কি হবে, যেটা দেখা যাবে যে হতে পারে যে এদের মধ্যে কিছু ওরিয়েন্টেশনস হলো, এই চার্জগুলোর মধ্যে কীরকম ওরিয়েন্টেশনস হলো, হতে পারে যে একটা মলিকিউল ফর্মেশন হলো যেখানে দেখা যাচ্ছে 2টো ইলেকট্রন রয়েছে, 3টে প্রোটন রয়েছে। আর একটা ফর্মেশন হলো যেখানে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন রয়েছে, একটা প্রোটন রয়েছে। তো তো ব্যাপারটা কিন্তু একই হয়ে গেল। এখানে 3টে ইলেকট্রন 4টে প্রোটন নিয়ে যে মলিকিউলসটা ছিল, সেই মলিকিউলসটা 2টো ভাগে ভেঙে গেল, যেখানে একটা ভাগে 2টো ইলেকট্রন 3টে প্রোটন তৈরি হয়েছে, আর একটা ভাগে একটা ইলেকট্রন একটা প্রোটন তৈরি হয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে 3টে ইলেকট্রন এখানে ছিল, এখানেও 3টে ইলেকট্রনই টোটাল রয়েছে, 2 আর 1 করলে 3। এখানে 4টে প্রোটন ছিল, এখানেও দেখো 3 আর 1 করলে 4টে প্রোটনই রয়েছে। মানে এরকম না যে আমি মিক্সিং করলে এমন হবে না যে কোনো ইলেকট্রন ধ্বংস হয়ে গেল বা কোনো প্রোটন ধ্বংস হয়ে গেল বা এখান থেকে সিস্টেম থেকে বেরিয়ে গেল, এরকমটা হওয়া কিন্তু সম্ভব না। কী হবে, সিস্টেমটা আগে যা ইলেকট্রন এবং প্রোটন ছিল, পরও একই পরিমাণ ইলেকট্রন এবং প্রোটন ওর মধ্যে কিন্তু বজায় থাকবে। তো বোঝা গেল। তো মোটামুটি এইটুকুই আমাদের কনসেপ্ট অফ চার্জের মধ্যে পড়ানো হয়। পরের ক্লাসে আমরা কুলম্বের সূত্র দিয়ে শুরু করব। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আশা করি তোমাদের সামনের যে পরীক্ষা তার জন্যে ভালোই হবে। নেক্সট ইয়ার নিশ্চয়ই ক্লাস 12 পরীক্ষা হবে, এবছর ক্লাস 12 পরীক্ষাটা হয়নি কোভিডের জন্যে। তো পরের বছর আশা করছি নিশ্চয়ই ক্লাস 12 পরীক্ষা হবে। তোমরা খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, বোর্ডের জন্যে বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোর জন্য তোমাদের ভালো হবে। বেস্ট অফ লাক।
চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলটাকে ফলো করো এবং পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।